একসময় ঠিক এই জায়গাতেই ছিল রাজা বিক্রমাদিত্যের আমলের রাজা চন্দ্রকেতুর সাম্রাজ্য। ছিল কত প্রজার আবাস, মন্দির, স্থাপত্য। আজ সেই সব ধ্বংসের কাঠগড়ায়। খুঁজে পাওয়া গেছে সেই সব অধ্যায়কে। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের খনন কার্যের ফলেই আমরা জানতে পারি এই সাম্রাজ্যের ইতিহাস। সাম্রাজ্যের নাম চন্দ্রকেতুগড়। আজ জানবো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার এই সাম্রাজ্যের ইতিহাস। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো রাজা বিক্রমাদিত্যের আমলের ঢিপি, সেই স্ট্রাকচার। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় বিখ্যাত গণিতবিদ বরাহর পুত্র মিহির বিবাহ করেন খনাকে। খনা ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ, যার বচন হুবহু ফলে যেত। সেই খনা এবং মিহির দুজনেই বিবাহ করে এই চন্দ্রকেতুগড়েই বসবাস করতেন এবং খনা অনেক মানুষের কাছেই সেই সময় লীলাবতী নামে পরিচিত ছিলেন। এই প্রত্নস্থলটি আনুমানিক ৪০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই প্রত্নস্থলটিকে দেখে মনে হবে চুন সুরকির গাঁথনি দেওয়া একটি ধ্বংসাবশেষ, কিন্তু আসলে এটি একটি উত্তরমুখী মন্দির। লোকমুখে শোনা যায় যে এখানেই নাকি খনা এবং মিহির দুজনে বসে জ্যোতিষবিদ্যা চর্চা করতেন। কথিত আছে একদিন নাকি আকাশে তারা গণনায় সমস্যায় পড়েন বরাহ এবং মিহির। আর আগেই বলেছি খনা ছিলেন জ্যোতিষবিদ্যায় পারদর্শী, তাই তিনি তৎক্ষণাৎ তাদেরকে হেল্প করে, সহায়তা করে সমাধান করে দেয় এবং এই সমাধানের পূর্বাভাসের ফলে রাজ্যের কৃষকদের খুব উপকার হয়। এই খবর গিয়ে পৌঁছায় রাজা বিক্রমাদিত্যের কানে। রাজা বিক্রমাদিত্য তখন খুশিতে আপ্লুত হয়ে তার রাজসভার ১০ম রত্ন হিসেবে খনাকে বিবেচনা করেন। রাজা বিক্রমাদিত্যের রাজসভায় জ্যোতিষ শাস্ত্রের জন্য খনার গুরুত্ব দিনের পর দিন বাড়তেই থাকে, প্রতিপত্তিও বাড়তে থাকে। অপরদিকে খনার শ্বশুর মশাই বরাহ তার নিজের প্রতিপত্তি হারিয়ে ফেলার ভয় পেতে শুরু করে। ফলত তিনি তার পুত্রকে আদেশ দেন খনার জিভ কেটে ফেলার, যাতে সেই জিভ থেকে খনা আর কিছু বলতেই না পারে। আর পুত্রও তাই করে। পিতার আদেশ মতো তার স্ত্রী খনার জিভ কেটে ফেলে বাদ দিয়ে দেন। ফলত কিছুদিনের মধ্যেই খনার মৃত্যু ঘটে। বাংলার লোকসমাজে খনার বচন কিন্তু আজও বহু প্রচলিত। শোনা যায় স্থানীয় রাজা চন্দ্রকেতুর নাম অনুসারেই এই অঞ্চলের নাম হয় চন্দ্রকেতুগড়। সৌদি আরব থেকে একজন পীর বাবা এখানে এসে রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ফোর্স করতে থাকেন, কিন্তু রাজা তা তৎক্ষণাৎ অস্বীকার করে দেন। ফলত ক্ষুব্ধ পীর বাবা রেগে গিয়ে তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করা শুরু করেন। এমনও শোনা যায় যে রাজার রাজপ্রাসাদের বাইরে যে লোহার বেড়াগুলো রয়েছে সেখানে তিনি চাপা ফুল ফুটিয়ে দেখান এবং এই ঘটনা অনুসারে স্থানীয়রা মনে করেন এখানকার নাম হয়েছে বেড়া চাপা। সালে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই স্থানটি পরিদর্শন করতে আসেন। তিনি সর্বপ্রথম চন্দ্রকেতুগড়ের প্রাচীনত্ব এবং গুরুত্ব উপলব্ধি করে এখানকার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং ব্যাখ্যা দেন। এই স্থানটিকে অনেকে হরপ্পাও বলে থাকে, অর্থাৎ বাংলার হরপ্পা, কারণ হরপ্পা উৎখননের কাজও রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছিল। তবে এখানকার উৎখননের কাজ শুরু হয় ১৯৫৬ থেকে ৫৭ এবং পরবর্তীকালে ৬৭ থেকে ৬৮-র মধ্যে। এই চন্দ্রকেতুগড়ের খনা মিহিরের ঢিপি উৎখননের পর প্রথম স্তরে পাওয়া যায় উত্তর ভারতীয় কালো মসৃণ মৃৎপাত্র। দ্বিতীয় স্তরে বহু জিনিস পাওয়া যায়, যেমন ধরুন তাম্র মুদ্রা, যা ছিল গোলাকার এবং চতুষ্কোণ আকৃতি। এছাড়া শিলমোহর, আরো নানান রকমের হাতির দাঁতের তৈরি সামগ্রী, বিভিন্ন রকমের লোহার জিনিসপত্র, অনেক কিছুই এখানে পাওয়া যায়। এরপর তৃতীয় স্তরকে উৎখননের পর যা বেরিয়েছিল তা থেকে ধারণা করা হয়েছিল এটি কুষাণ যুগের সমসাময়িক, এবং চতুর্থ স্তরকে গুপ্তোত্তর যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
এখন আমরা খনামিহিরের ঢিপি থেকে মাত্র 1.5 কিলোমিটারের পথ অতিক্রম করে পৌঁছে গেছি চন্দ্রকেতুগড়ের এই দুর্গে। এই দেখতেই পাচ্ছেন দুপাশে দুটো লোহার গেট রয়েছে। এই গেট ছাড়া বিশেষ আর কিছু অবশিষ্ট নেই এই দুর্গে। তবে হ্যাঁ, এই গেট বেশ পুরনো হলেও আমি শিওর এটা বিক্রমাদিত্য বা চন্দ্রকেতু আমলের গেট নয়, কারণ গেটের স্ট্রাকচার দেখেই তা বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, ভেতরে গেলে আপনারা কিছু সরকারি নির্দেশিকা জারি রয়েছে, তার বোর্ড রয়েছে, ওগুলো আপনারা দেখতে পাবেন, ওগুলো পড়ে নেবেন আর সেই অনুযায়ী ফলো করে এখানে ঘুরবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই যে আমার ডান দিকে এবং বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন চারিদিকে চাষের জমি রয়েছে, এই চাষের জমি কিন্তু আগে ছিল না। মানে এই চাষের জমির জায়গায় আগে এখান থেকে মানে চন্দ্রকেতুর আমলে বিদ্যাধরী নদী প্রবাহিত হতো। চন্দ্রকেতুর আমলে এই বিদ্যাধরী নদী থাকার পরে ধীরে ধীরে এই নদী আস্তে আস্তে শুকিয়ে যায়। যা হয়, কালক্রমে নদীর জল শুকিয়ে যায় আর পরে এখানকার মানুষজনের ভোগ দখলে এই জমি চলে আসে আর এখন এগুলো উর্বর চাষের জমিতে পরিণত হয়। এই চন্দ্রকেতুগড়ের ঢিপিটি বৃহৎ আকৃতির বড় বড় গাছ দ্বারা সমবেষ্টিত। আর গাছের ফাঁক থেকে যখন সূর্যের আলো এসে পড়ছে তখন জায়গাটা পুরো মায়াবী আকার ধারণ করছে। আমি তো বলবো আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসুন, কারণ শীতকালে ঘুরতে আসার জন্য এটা পারফেক্ট প্লেস। আর হ্যাঁ, আমি এখানে স্থানীয় লোকেদের থেকে শুনলাম যে পিকনিক করে, তবে আমরা দেখতে পাইনি। আর ঢিপির নিচের অংশে পিকনিক করে, আর ঢিপির ওপরের অংশে পিকনিক করা বা বনভোজন এসব কিন্তু সম্পূর্ণভাবে না করা আছে। সরকারি জায়গা থেকে এখানে বোর্ড লাগিয়ে নিষেধাজ্ঞা জারি করা আছে এই জায়গায়। শোনা যায় মহারাজা চন্দ্রকেতুর প্রিয় পাত্র হামা এবং দামা চন্দ্রকেতুগড়ের ঠিক এই অংশেই নাকি যুদ্ধ অনুশীলন করতেন। এই চন্দ্রকেতুগড়ে আপনারা কিভাবে আসবেন? আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনারা হাসনাবাদগামী যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন হারোয়া রোড স্টেশনে। এই হারোয়া রোড স্টেশন থেকে টোটো ধরে আপনারা চলে আসবেন বেড়াচাপা চৌমাথাতে। চৌমাথার জাস্ট বাঁ দিকেই পাবেন খনামিহিরের ঢিপি, আর ডান দিকে 1.5 কিলোমিটারের দূরত্বে টোটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন চন্দ্রকেতুগড়ের এই দুর্গে। আর যদি আপনারা সড়ক পথে আসতে চান মানে বাই রোডে, তাহলে আপনারা কলকাতা থেকে বারাসাত রোডে 2 ঘন্টার মোটামুটি রাস্তা হবে। এই রাস্তা অতিক্রম করলেই আপনারা চন্দ্রকেতুগড়ে পৌঁছে যাবেন।